This time is Liton Kumar Das opens his account with the big 8. সাকিব ছাড়াই সিরিজ জিততে চায় বাংলাদেশ। ধারাবাহিকভাবে উইকেট হারালেও চ্যালেঞ্জিং স্কোর টাইগারদের। জবাবে ব্যাট করছে সফরকারীরা। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতে অপরাধী শনাক্ত করা কঠিন বলছে পুলিশ। ময়মনসিংহে ৮ বছরের শিশু ফরাদ হত্যা মামলার রায় ঘোষণা। ৬ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওষুধের মেধা সত্ত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ, বলছেন সংশ্লিষ্টরা। আরও ১৭ বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। এবং আমনের ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম নিয়ে চিন্তিত রাজশাহীর চাষিরা। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। মিরপুরের ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাকিব আল হাসানের পরিবর্তে দলের সুযোগ পাওয়া ইমরুল কায়েসের 50-তে 241 রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে স্বাগতিক বাংলাদেশ। 242 রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা খুব একটা ভালো হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সফররতদের সংগ্রহ 3 উইকেটে 45 রান। প্রথম ওয়ানডের মতো এদিনও টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় 32 রানে তামিম প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত 19 রানে। আগের ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ লিটন এদিনও আস্থার প্রতিদান দিতে পারেননি। লিটন 7 রানে ফেরার পর মাহমুদুল্লাহ আউট হন 4 রানে। এরপর কায়েসের সাথে 48 রানের জুটি করে ব্যক্তিগত 21 রানে ফেরেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিক। উইকেট পতনের মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের 11তম 50 তুলে নিয়ে ইমরুল কায়েস ফেরেন ব্যক্তিগত 76 রানে। তবে সাব্বির নাসির জুটিতে ভর করেই ফাইটিং স্কোরের দিকে এগুতে থাকে বাংলাদেশ। সাব্বির 33 ও নাসির 41 রানে আউট হন। শেষ দিকে অধিনায়ক ম্যাচের 13 রানে 241 রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিলেও দলীয় 23 রানেই 2 ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। চাকাফাকে 1 রানে আরাফাত সানি ও চিবাবাকে 14 রানে সাজঘরের পথ দেখান মাশরাফি বিন মুর্তজা। দর্শক, এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। খেলার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে যে কথাটা বলবো যে আগে বলেছি যে আজকে লোক সমাগম প্রথম ওয়ানডের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা কম। তারপরেও যারা এসেছেন তারা টাইগারদের সমানভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন ভেতরে এবং বাইরেও তুলনামূলকভাবে গত দিনের তুলনায় আজকে লোক সমাগম কম। যেটির কারণ হিসেবে বলা যায় যে গতদিন যেহেতু ছুটির দিন ছিল সেই জন্য হয়তো বা উপচে পড়া ভিড় ছিল ভেতরে এবং বাইরে। কিন্তু আজকে এখন যেটি হয়েছে যে তুলনামূলক কম হলেও যারা আছেন তারা প্রত্যাশা করছেন যে বাংলাদেশের রান গত ওয়ানডের তুলনায় কিছুটা কম হলেও আজকে সেই পুঁজিতেই বাংলাদেশের বোলাররা ভালো করে ইতিমধ্যেই ভালো একটি শুরু আমরা দেখেছি, মোটামুটি ভালো শুরু বলা যায়, যেটি দিয়ে বাংলাদেশ বোলাররা ভালো করে এবার এই অল্প পুঁজিতেও কিছুটা তুলনামূলক কম পুঁজিতে হলেও বাংলাদেশ এই ওয়ানডেটাও জয় করতে পারবে। তো আমরা দর্শকদের একসারি একটু দেখে নিব। এখানে অল্প কিছু দর্শকের সমাগম আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের বাইরে। নিরাপত্তা কর্মীরাও আছেন এখানে এবং উৎসুক কিছু জনতাকে দেখা যাচ্ছে। তারা বাইরে অপেক্ষা করছেন মাশরাফিদের আরো একটি বিজয়ের সাক্ষী হওয়ার জন্য, যেটি হলে হবে যে বাংলাদেশ টানা পঞ্চম সিরিজ জিততে পারবে এই বছরে। তো আরেকটি বিষয় বলে দেবো, মাশরাফির কথা যদি বলতে হয়, মাশরাফির অধিনায়কত্ব সবসময় বাংলাদেশে প্রশংসনীয়। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যারা খেলা বুঝেন বা খেলা দেখেন, যারা খেলার খবর রাখেন, ক্রিকেটের খবর রাখেন, তারা সবাই বলবেন যে মাশরাফির অধিনায়কত্বের প্রশংসা করবেন। তো তার কথা বলতে হয়, এর আগে 28 ম্যাচে 16টি জয় আছে মাশরাফির নামের পাশে, অর্থাৎ এটি জিতলে তার 29 ম্যাচে 17তম জয় হবে। আর এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে 14 সিরিজ এর আগে খেলেছে বাংলাদেশ, যার মধ্যে 8টিতেই বাংলাদেশের জয়। এটি জিতলে হবে 9টি, অর্থাৎ সাফল্যের পাল্লাই এখনো জিম্বাবুয়ের থেকে বাংলাদেশের পক্ষে ভারী। তো আর নিরাপত্তার কথা বলবো, আগে বলেছি যে নিরাপত্তা ব্যবস্থা এখানে বেশ ভালো দেখা যাচ্ছে। নিরাপত্তা কর্মীরা বলেছেন এখানে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি, আমরাও কোনো বিশৃঙ্খলার ঘটনা এখানে দেখি নাই। তো যাই হোক, এখন পর্যন্ত আমার কাছে এই মুহূর্তে এটাই সর্বশেষ খবর। পরবর্তী কোনো খবর থাকলে আমরা সেটা জানিয়ে দেব। ধন্যবাদ।
দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত শিবিরের নেতাকর্মী সহ 213 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতদের অনেকের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায়, নাশকতার জন্য বিএনপি, জামায়াত শিবির ও বিএনপি কর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার 7টি উপজেলায় অভিযান চালায় যৌথ বাহিনী। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত তাদের এই অভিযানে মোট 46 জনকে আটক করা হয়েছে। একই সময়ে নাশকতা প্রতিরোধে ঝিনাইদহে 6টি উপজেলায় অভিযান চালায় পুলিশ। এ সময় তারা নাশকতার অর্থ যোগানদাতা সন্দেহে 17 জন জামায়াত শিবির কর্মীকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া বরিশাল থেকে মহানগর জামায়াতের নায়েবে আমির এবং আইন বিষয়ক সম্পাদক সহ 16 জন, সাভার থেকে রূপনগর থানা জামায়াতের রোকন সহ 26 জন ও সিরাজগঞ্জ থেকে 32 এবং দিনাজপুর থেকে 76 জনকে আটক করা হয়েছে। সম্প্রতি প্রকাশক হত্যা, বিদেশি নাগরিক হত্যা কিংবা তাজিয়া মিছিলে হামলা সবই বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। এসব ঘটনা ছাড়া দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। দুপুরে দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনা সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আকস্মিকভাবে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যে 8টি খুন করা হলো, এইটি আমরা তদন্ত করে দেখছি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য, যাতে করে ভবিষ্যতে এই অপকর্ম করার দুঃসাহস তো দুঃস্বপ্ন চিন্তা না করে। 2 ধরনের গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে বেল নিয়ে এসে পলাতক হয়েছে, আর একটা গ্রুপ কিন্তু বেল নিয়ে এসে আবার তার নর্মাল যে স্বাভাবিক পেশা সেই পেশায় নিয়োজিত আছে। এই 2 গ্রুপের যারা বেল নিয়ে আসে, আমি আপনাদের বলতে পারি আমরা তাদেরকে বেল মনিটরিং করি। মিনিং, কে ভিতরে আছে, কে বেল নিয়ে বাইরে আসলো, আসার পরে সে কি পলাতক হলো নাকি সে এলাকায় থাকলো, এগুলো কিন্তু আমরা মনিটরিং করি এবং এগুলো আমাদের ওয়াচে আছে। অপরাধী শনাক্তের ক্ষেত্রে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে ক্লোজ সার্কিট ক্যামেরার। আর সুনির্দিষ্ট কোনো নিয়মনীতি ও তদারকি না থাকায় চীন থেকে গণহারে আনা হচ্ছে নিম্নমানের সিসি ক্যামেরা। এসব ক্যামেরার চিত্র ধারণ ক্ষমতা একেবারেই সীমিত। প্রযুক্তি বিশেষজ্ঞ ও পুলিশের কর্মকর্তারা বলছেন, উন্নত মানের সিসি ক্যামেরা না হলে লক্ষ্যই ভেস্তে যাবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 মাস আগেও জরুরি প্রয়োজন না হলে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা তেমন ব্যবহার ছিল না, কিন্তু ক্রমাগত নাশকতা বাড়তে থাকায় অপরাধী শনাক্তে গুরুত্ব বেড়ে গেছে সিসি ক্যামেরার। এর মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পুলিশের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এই অবস্থায় চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামও। সব ধরনের ব্র্যান্ড আমরা কিন্তু এখন ইনপুট করি এবং সেলও করতেছি ভালো। এইচডি ক্যামেরার টোটাল প্যাকেজটা পড়তেছে 45,000 টাকার মধ্যে, আর অ্যানালগ ক্যামেরার গুলো পড়তেছে 35-এর মধ্যে। সাধারণ মানের সিসি ক্যামেরা দিয়ে মাত্র 10 থেকে 20 মিটার দূরত্বের চিত্র ধারণ সম্ভব, তবে এইচডি মানের ক্যামেরা দিয়ে 30 থেকে 70 মিটার দূরত্বের চিত্র ধারণ করা যায়। কিন্তু মানুষের মধ্যে ধারণা না থাকায় নিম্নমানের ক্যামেরা বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি। অনেকেই কম প্রাইসের কারণে কিনছে যে নিম্নমানের ক্যামেরা। কোন জায়গায় লাগানো হচ্ছে এবং সেখানে কি ক্যামেরা লাগবে সরকার থেকে এটা নির্দিষ্ট করে দিলে তাহলে সাধারণ মানুষ আর এই ভোগান্তির শিকার হবে না, ভালো জিনিসটা ইউজ করবে এবং আমাদের যে পারপাস সেটাও ঠিক মতো সলভ হবে। সিএমপির শীর্ষ এই কর্মকর্তার মতে, নিম্নমানের ক্যামেরায় নাইট ভিশন সিস্টেম দুর্বল হওয়ায় রাতের চিত্র দেখে অপরাধীকে শনাক্ত করা অনেকটা কঠিন। মূলত অপরাধীরা, সন্ত্রাসীরা তো রাতের অন্ধকারটাকে তারা বেছে নেয়, তো ফলে নাইট ভিশন না থাকলে এই ক্যামেরা ইউজলেস। আগে চট্টগ্রামে প্রতি মাসে মাত্র কয়েকশো ক্যামেরা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার। সাম্প্রতিক সময়ে সারা দেশে বেশ কিছু অপরাধের রহস্য উন্মোচনে মূল ভূমিকা পালন করেছে এই সিসি ক্যামেরা। এখন চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সিসি ক্যামেরা দেখাচ্ছে বিক্রি হচ্ছে, কিন্তু এর কতটুকু মানসম্মত তাও কেউ পর্যালোচনা করছে না। আর এর কার্যকারিতা কতটুকু থাকে তাই এখন দেখার বিষয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় র্যাবের সাবেক সিও তারেক সাইদের জামিন নামঞ্জুর। মামলা পুনঃতদন্তে বাদী পক্ষের রিভিউ আবেদনও খারিজ। বিশ্বের 50টি স্বল্পোন্নত দেশের জন্য ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাংলাদেশ আরও 17 বছর কম খরচে ওষুধ তৈরি ও কেনাবেচা করতে পারবে। এবছরের 31 ডিসেম্বরের মেধাস্বত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই ডব্লিউটিও এই সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলে মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ।
চলতি বছরেই শেষ হতে যাচ্ছে দরিদ্র দেশগুলোর জন্য উন্নত বিশ্বের দেয়া ওষুধের মেধাসত্ত্বর বিশেষ সুবিধার মেয়াদ। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই সুবিধা বহাল রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র কাছে আবেদন জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত মেধাসত্ত্ব বিষয়ক পরিষদ ট্রিপসের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় WTO। আর এজন্য 2033 সাল পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমা। এ ছাড়ের ফলে মেধাসত্ত্বর জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে অর্থ ব্যয় করতে হবে না। এতে একদিকে যেমন দামি ওষুধ নিজেদের বাজারে কম খরচে উৎপাদন করতে পারবে, অন্যদিকে দেশের উৎপাদিত ওষুধ থাকবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এমনটাই মনে করছেন ওষুধ শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। 16 কোটি লোক নতুন নতুন আবিষ্কার যদি এই অল্প দামে পায় তাহলে পর একটা বিরাট সুবিধা না? তার ফলে কি হবে, বাংলাদেশের জনগণ সুলভ মূল্যে ওষুধ পাচ্ছে, নতুন নতুন ওষুধ। আর দ্বিতীয় অবস্থা হলো বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলির জন্য গোটা পৃথিবীর দ্বার উন্মুক্ত হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন স্বল্পোন্নত দেশগুলোতে জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে নতুন এই আইন। আর এর ফলে বাংলাদেশের চিকিৎসা সুবিধাও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। পেটেন্ট আইন যদি মানতে হয় তখন ওই পেটেন্ট ওষুধের দাম তো অনেক বেশি, তো ফলে আমরা ওই ওষুধগুলো ব্যবহার করতে গেলে আমাদের অনেক কাঁচামাল অনেক বেশি দামে কিনতে হবে। তো যদি কিনতে হয় তখন ওষুধের দামটা যাবে বেড়ে। লাভ হলো এই যে আমরা যেই দামে ওষুধ পাচ্ছিলাম এখন আমরা সেই দামেই ওষুধ পাবো, আমাদের ওষুধের দাম আর বাড়ার কোনো কারণ নেই। তারা বলছেন যদি বাংলাদেশ এর মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হয় তাহলেও আগামী 9 বছর অর্থাৎ 2024 সাল পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। আগামী 15 থেকে 18 ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। পৌরসভা নির্বাচনের প্রচারণায় মন্ত্রী এমপিরা অংশ নিলেও তা লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বাধা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি আরো বলেন, সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুত কমিশন, তবে দলীয় ব্যানারে এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। প্রত্যেক দলের একটা স্ট্রাকচার আছে, প্রত্যেক দলের সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, আদার অফিস বিয়ারার আছেন। দে ক্যান পার্টিসিপেট ইন দি ক্যাম্পেইন। এটি সরকার দলের তারা যেরকম করতে পারবেন, বিরোধী দলের তারাও করতে পারবেন। নির্বাচন করার জন্য নিবন্ধিত হয়েছেন, আপনি যদি মনে করেন যে না আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব না, আপনাকে কেউ জোর করে তো নির্বাচনে অংশগ্রহণ করাতে পারবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া ডিউরিং ইলেকশন, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সে কাজটি করতে পারবেন। দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে আগামী পৌরসভা নির্বাচন। এ সংক্রান্ত অধ্যাদেশটি আইন আকারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2015। এছাড়া বৈঠকে বীমা কর্পোরেশন আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যের পাশাপাশি জনস্বার্থের বিষয়টি নিশ্চিত করে আইনটি পরিচালনার বিষয়ে গুরুত্ব দেয় মন্ত্রিসভা। এর আগে বৈঠকের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির তালিকাভুক্ত প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানায় মন্ত্রিপরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ধারা 19-এর বিধান সাপেক্ষে কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়, ওই কথাগুলো অতিরিক্ত যোগ করা হয়। দলীয় পদ্ধতিতে যাওয়া হয় একইভাবে। নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টা থেকে। প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর কথা রয়েছে। গত 23 আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী। এদিকে নির্বাচন শান্তিপূর্ণ করতে 1 প্লাটুন বিজিবি সহ 400 পুলিশ ও 1416 জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাচনকে ঘিরে 20 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 20টি বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে আগামীকাল গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহের মুক্তাগাছায় 8 বছরের শিশু ফরাদ হত্যা মামলায় 6 জনের ফাঁসি এবং 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবির এই আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের আয়ুব আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে 2010 সালের 5 মে আয়ুব আলীর ছেলে ফরহাদকে মারধর করে প্রতিবেশী আব্দুল কুদ্দুস। এক পর্যায়ে ফরহাদ মারা গেলে তার হাত পা কেটে লাশ পুকুরে ফেলে দেয়া হয়। এই ঘটনার পরদিন ফরহাদের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই নিহতের বাবা আয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং দুপক্ষের শুনানি শেষে আজ এ রায় দেন আদালত। আমার ছেলে হত্যার রায়, আজকে যে রায়টা হলো, এই রায়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি এবং এই রায় যেন উচ্চ আদালতে যেন বহাল থাকে এবং কার্যকরী হয়, যাতে এরা এই আসামিরা আর কোনোদিন পার হয়ে না আসতে পারে। আমরা খুব খুশি হয়েছি, ন্যায় বিচার প্রাপ্ত হয়েছে। আইনসঙ্গতভাবে যদি আপিল করে তাহলে আমরা আপিলে পার্সু করব এবং এটা ফলো করে আমাদের রাষ্ট্রপক্ষে যা কর্তব্য এটা পালন করব। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক সিও তারেক সাইদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার পুনঃ তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা রিভিউ আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সকালে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশিক ইমাম এই আদেশ দেন। এ সময় র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ গ্রেপ্তারকৃত 22 আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের নির্দেশে আবারও তাদের কারাগারে পাঠানো হয়। পরে আগামী 30 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। একই সাথে আইনজীবী চন্দন সরকার ও ড্রাইভার ইব্রাহিম হত্যা মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরুর জন্য জজ কোর্টে প্রেরণের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 অপহরণের পর হত্যা করা হয়। আইনসম্মত না হয় বাদীর রিভিশন মোকদ্দমাটি খারিজ করে দিয়ে মামলাটি নিম্ন আদালতের মূল রেকর্ড নিম্ন আদালতে পাঠিয়ে দিয়েছে এবং এই মামলাটির পরবর্তী তারিখ আছে 30/11/2015 ইং তারিখ, 30/11/15 ইং তারিখ। আরেকটা মামলা যেমন আজকে বিচারের জন্য বদলি হয়েছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে, এই মামলাটিও ওই দিন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য বদলি হবে। এজাহারকারীর সাথে আমি কথা বলেছি, এই আদেশে উনি অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে ইনশাল্লাহ আমরা যাব। যশোরের তল্লাশিকালে সিগন্যাল অমান্য করায় পুলিশের রাইফেলের বাটের আঘাতে আবু দাউদ নামে এক মোটরসাইকেল আরোহীর মাথায় জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় দোকানের কর্মচারী রাজুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মনিরামপুরের বাড়িতে ফিরছিলেন মোটর পার্টস ব্যবসায়ী আবু দাউদ। শহরের শঙ্করপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দেন টহল পুলিশের এক সদস্য, কিন্তু নির্দেশ অমান্য করে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করলে আরোহী আবু দাউদকে পেছন থেকে রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় মারাত্মক জখম হয়। পরে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক। আমি একটা শব্দ পেলাম যে পুলিশের সিপাহীটা দাঁড়াইছিল, উনি কারোর আঘাত করছে। তা আমি দোকান থেকে দৌড়ে বাইরে যেয়ে দেখি যে মোটরসাইকেলে যাচ্ছিল একটা ছেলে ওই ট্রাকের ওই মাথার দিকে পড়ে আছে। আমরা সাথে সাথে তাকে হসপিটালে এনে তার সমস্ত ওষুধপত্র সহ সমস্ত ডাক্তারি পরীক্ষা করাই এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করছি। ঘটনার ব্যাপারে যদি কারো কোনো দোষ ত্রুটি থাকে তাহলে সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী শিল্পী আসমা কিবরিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল 9টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আসমা কিবরিয়া। তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক বছর ধরে ওনার বিভিন্ন রোগে উনি আক্রান্ত ছিলেন। অনেক দিন দীর্ঘ যুদ্ধের পর উনি শেষে আজকে লাস্ট ব্রিথ করলেন। চিত্রশিল্পী ছিলেন, ওনার অনেক ছবি রেখে গেছেন। 11টা একক প্রদর্শনী উনি করেছিলেন। তার চেয়ে বেশি উনি আমার বাবার পাশে সবসময় অনেক বছর 50
50 বছরের উপরে একসঙ্গে ছিলেন, 51 বছর। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক জেএসসি পরীক্ষার্থী সহ 6 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সকালে ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালের সানুহার এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 ভাই নিহত হন। এ সময় আহত অপর 6 জনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে কুমিল্লা সদর উপজেলার রতনপুর এলাকায় লাকসামগামী একটি ট্রাক কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও 2 জন। সকালে ঢাকা মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া এলাকায় যাত্রীবাহী বাস একটি রিকশাকে চাপা দেয়। এতে রিফাত আহমেদ নামে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের 2500 গাড়িবহর থেকে অপহরণের 3 দিন পর গৃহবধূকে উদ্ধার করেছে র্যাব। রোববার রাতে গাজীপুরের কালীগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। দুপুরে র্যাব 11 এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। র্যাব জানায়, শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের 2500 বরের গাড়িবহরের গতিরোধ করে নববধূ সুবর্ণা আক্তারকে অপহরণ করে মোফাজ্জল ও তার সহযোগীরা। খবর পেয়ে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালায় র্যাব। এ সময় নববধূকে উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত 3 জনকে আটক করে র্যাব। ব্রাহ্মণবাড়িয়ায় শাহেনা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনই তাকে হত্যা করেছে। এদিকে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতরাতে বিজয়নগর উপজেলার শশই গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই শাহেনা বেগমের সঙ্গে স্বামী বাবলু মিয়ার পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে শাহেনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। তবে এই অভিযোগ অস্বীকার করেছে শ্বশুরবাড়ির লোকজন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক শাহেনার স্বামী বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমাদের তোর বোন মরে আছে গা, তোরা এনে পরে আমার বঞ্জামাইদের ফোন দিলাম। বঞ্জামাইর লই আমরা সব 15 জন গেছি, গিয়া দিয়ে ইয়ের মাঝে খাটাল মাঝে ফালাইতে রাখছে দাঁড়ির মাঝে। পুরা জোড়ায় জোড়াই আছে, রডের বাড়ি আছে, মানে স্যারে এটা লিখে নিছে। মানে এরপরে মনে করেন আমরা এখানে জামাইরে আবার ইয়ের মাঝে পাইছি, পরে পরে স্যারে গ্রেপ্তার করছে। স্বামী এবং তার পরিবারের লোকজন ওই গৃহবধূকে তারা প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয় যে তারা নির্যাতন করেছে, কারণ তার শরীরে অনেকগুলো নির্যাতনের চিহ্ন আছে। যদিও স্বামীর পক্ষ দাবি করতেছে যে তারা মহিলাটি রাগ করে স্বামীর বাড়ি থেকে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু পাবনায় শিশু সন্তান সহ এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাদের হত্যা করেছে। সকালে সদর উপজেলার দোগাছি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে পলিকে যৌতুকের দাবিতে নির্যাতন করত স্বামী জালাল ও শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু দাবিকৃত যৌতুক না দেয়ায় পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে মা ও শিশু সন্তানকে হত্যা করেছে। তবে শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করছে। এদিকে ঘটনার প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নিবন্ধিত জেলে তালিকায় ভিন্ন পেশার মানুষের নাম থাকায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বরগুনার প্রকৃত জেলেরা। এর উপর 1 নভেম্বর থেকে জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়। এই অঞ্চলের জেলেরা মানবেতর জীবন কাটাচ্ছে। এসএম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। বরগুনার পাথরঘাটা উপজেলার বাজারে গত 5 থেকে 6 বছর যাবৎ চায়ের দোকান চালাচ্ছেন সাগর নামের এই ব্যক্তি। কোনোদিন জড়িত ছিলেন না মাছ ধরা পেশায়, অথচ জেলে তালিকায় রয়েছে তার নাম। আমার কার্ড আছে, আমার কার্ড কিভাবে হয়েছে সেটা তো আমি বলতে পারি না। আমি তো এই ব্যবসা নিয়ে আছি, এদিকে আমি চলি। শুধু সাগর নয়, জেলে না হওয়া সত্ত্বেও উপজেলার অনেকেরই নাম রয়েছে জেলে তালিকায়। ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা। কমিশনার যাই কইছে এই কেটা পাস করে দেন, মৎস্য বিচারের হারা এই কেটা পাস করে দিয়েছে। আর যারা জেনুয়ালি জানলে হারা অনেক মানে পায় না। কয়েকবার নাম নিয়েছে, কোনো কাটায় নাই। তাই তো জাল বাইতে আছি। আর যাগো রিক্সা চালায়, দিনমজুরি কাম করে, তারা তো জেলে কাটে চাল পায়।
যারা জেলে না হওয়া সত্ত্বেও নিবন্ধিত হয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার নির্দেশনা নেই বলে জানালেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা। যারা পেশা চেঞ্জ করে অন্য পেশায় যাচ্ছে তাদের নিবন্ধন থেকে জেলে নিবন্ধন তাদের তালিকা থেকে বাদ দেওয়ার এরকম আমাদের কোনো নির্দেশনা নাই। যদি এরকম নির্দেশনা পাই তা আমরা ব্যবস্থা নিব। প্রতি বছর জেলে তালিকায় নতুন করে যারা জেলে পেশায় আসছে তাদের নাম নিবন্ধন করা হলেও যারা জেলে পেশা পরিবর্তন করছে তাদের নাম কর্তন করা হচ্ছে না, যার ফলে জেলেদের জন্য আসা যে কোনো সহযোগিতা সঠিকভাবে প্রকৃত জেলেরা পাচ্ছে না। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বরিশালের কাউনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে শ্মশান দীপাবলি উৎসব। এই মুহূর্তে কাউনিয়া মহাশ্মশান ঘাটে আছেন সহকর্মী ফিরদাস সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, নানা আয়োজনে বরিশালে উদযাপিত হচ্ছে শ্মশান দীপালি উৎসব। এই উৎসবটি আসলে যারা মৃত স্বজনরা আছেন তাদের আত্মার শান্তি কামনার জন্য মূলত উদযাপন করা হয়ে থাকে। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে বরিশাল মহাশ্মশান ঘাট। এখানে মূলত আমরা একটু যদি দেখাই যে আসলে এই উৎসবটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়। বরিশালের এই মহাশ্মশান ঘাটটি আমরা যদি একটু ফিরে তাকাই 150 বছর যাবৎ কিন্তু এখানে বরিশাল নগরীর কাউনিয়া অবস্থিত মহাশ্মশানে শ্মশান দীপালি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুধু বরিশালই নয়, সারা দেশ এমনকি ভারত থেকেও বহু মানুষ, বহু স্বজন এখানে এই দিনে হাজির হয়ে থাকেন। বরিশাল মহাশ্মশানে এই দিন মৃত ব্যক্তির সমাধিতে তার পছন্দের খাবার সাজিয়ে দেওয়া হয়। এছাড়া প্রদীপ প্রজ্বলন করেন স্বজনরা। এর আগে সমাধি স্থলগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। প্রায় 6 একর জমির উপর স্থাপিত এই শ্মশানে এ পর্যন্ত 12,000-এরও বেশি হিন্দু ধর্মাবলম্বীদের সমাহিত করা হয়েছে বলে শ্মশান রক্ষা কমিটির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন। হিন্দু ধর্মমতে আজ রাত 7:09 পুণ্যতিথিতে এই পূজা শুরু হয়ে চলবে আগামীকাল রাত 9:09 পর্যন্ত। পূর্ণ ধর্মীয় মর্যাদা এবং ভাব গম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই শ্মশান দীপালি উৎসব। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জিনিস আমি বলে রাখি যে মূলত 7:09 যেহেতু এটা শুরু হবে, এই মুহূর্তে সবাই কিন্তু এখানে মোমবাতি প্রজ্বলন করবেন সমাধি স্থলগুলোতে। সেই সমাধি স্থলগুলোতে আমার পেছনেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমাধি স্থলগুলোতে সবকিছু রেডি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু 7:09 যখন বাজবে তখনই কিন্তু সমাধি স্থলগুলোতে মোমবাতি প্রজ্বলন করা হবে। এই উপলক্ষে এখানে ব্যাপকভাবে কিন্তু নানা আয়োজন রয়েছে। এই ছিল মোটামুটি বরিশালের এই শ্মশান দীপালি উৎসবের খবরাখবর। সৌমিত্র। দর্শক, বরিশালের কাউনিয়ার মহাশ্মশান থেকে শ্মশান দীপাবলি উৎসবের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাস সোহাগ। যাচ্ছে অন্যান্য খবরে। আশুলিয়ার নবীনগর থেকে বিরল প্রজাতির 150টি কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, যশোরের কেশবপুর থেকে মাসুম বিল্লা নামে এক ব্যবসায়ী আমদানি নিষিদ্ধ কচ্ছপগুলো বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ায় নিয়ে যায়। খবর পেয়ে দুপুরে নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে 150টি কচ্ছপ জব্দ করে পুলিশ। এই ঘটনায় বন ও প্রাণী সংরক্ষণ আইনে মাসুমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দকৃত কচ্ছপগুলোর মূল্য প্রায় 1 কোটি টাকা। আটক একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলামের সঙ্গে আব্দুল আজিজের বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত 10 জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলাচলের অনুপযোগী সড়কগুলো সংস্কারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন অটোরিকশা, টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সকালে শহরের বেবি স্ট্যান্ড মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আঞ্চলিক শাখা সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, জেলা শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ উদয়লাল গৌর সহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, জেলার নাগরপুর, বরুহা, চাকুল্লা সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত থেকে বিজিবি সদস্যরা শহরে বিভিন্ন জায়গায় টহল দিতে শুরু করেছে।
দেশব্যাপী নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি বিজিবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে বলে জানিয়েছেন তারা। মূলত জেলার কাশিমপুর কারাগারে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মাঠে নামানো হয়েছে। চট্টগ্রামে নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের জন্য নবনির্মিত এভিয়েশন হ্যাঙ্গারের উদ্বোধন করা হয়েছে। সকালে চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল এভিয়েশন এলাকায় এর উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব সহ নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই হ্যাঙ্গার উদ্বোধনের ফলে সমুদ্রসীমা নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর এয়ারক্রাফট ও হেলিকপ্টার সমূহ অপারেশন পরিচালনায় স্বয়ংসম্পূর্ণতা লাভ করল বলে মন্তব্য করেন তারা। পাশাপাশি সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ ও বিশাল সম্পদ রক্ষায় নেভাল এভিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানানো হয়। কয়েকদিন পরে আমন ধান উঠতে শুরু করবে, কিন্তু প্রতিকূল অবস্থার কারণে ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত রাজশাহীর কৃষকরা। তবে কৃষি বিভাগ জানায় প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ক্ষতি হলেও তা লক্ষ্য অর্জনে প্রভাব ফেলবে না। আর বিশেষজ্ঞরা বলছেন সরাসরি সরকার কৃষকের কাছ থেকে ধান না কিনলে ক্ষতিগ্রস্ত হবে তারা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। পাতামরা রোগ, অতিবৃষ্টি আর পোকার আক্রমণ সামলে রাজশাহীর দিগন্ত জুড়ে মাঠের পর মাঠ এখন সোনার ছড়া। কৃষকরাও ব্যস্ত আমন ধান ঘরে তুলতে। তবে কি পরিমাণ ধান গোলায় উঠবে তা নিয়ে চিন্তিত তারা। বর্তমান বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। তবে নতুন ধান উঠলে দাম কমার আশঙ্কা করছে কৃষকেরা। যে অনুযায়ী ফলন হয়েছে আর যে দাম ধানের সে অনুযায়ী আপনার কিন্তু খরচটা উঠবে। বিঘা প্রতি ধানের খরচ পড়ছে 13,000 টাকা। যদি বাজার 700 টাকা মূল থাকে তাহলে কৃষকেরা কিছু টাকা পাবে। সরকার যদি আমাদের ন্যায্য মূল্যে ধানগুলো কিনে তাহলে আমরা হয়তো কিছুটা আগাতে পারবো। কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগে ধানের কিছু ক্ষতি হলেও পূরণ হবে লক্ষ্যমাত্রা। সার এবং বীজেরও কোনো সংকট দেখা দেয়নি। এই প্রেক্ষিতে চাষিরা খুব ভালোভাবে আমরা ধান উৎপাদন করতে পেরেছি। কাজে আমরা মনে করছি যে এবার ফলনের দিক দিয়ে অন্তত আমরা কোনো রকমভাবে ক্ষতির সম্মুখীন হব না। এদিকে সরকারের প্রতি কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি ব্যবস্থাপনায় যদি ধান কেনা যায় তাহলে কৃষক এবং বাংলাদেশে যারা কনজিউমার মানে ভোক্তা তারা দুই উপকৃত হবে। চলতি বছরে রাজশাহীতে ৭৪,২৫০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২,২৮,৪৮২ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাকিব ছাড়াই সিরিজ জিততে চায় বাংলাদেশ। ধারাবাহিকভাবে উইকেট হারালো চ্যালেঞ্জিং স্কোর টাইগারদের। জবাবে ব্যাট করছে সফরকারীরা। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতে অপরাধী শনাক্ত করা কঠিন বলছে পুলিশ। ময়মনসিংহে 8 বছরের শিশু ফরহাদ হত্যা মামলার রায় ঘোষণা। 6 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওষুধের মেধাসত্ত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ, বলছেন সংশ্লিষ্টরা। আরও 17 বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। এবং আমনের ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম নিয়ে চিন্তিত রাজশাহীর চাষিরা। সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, স্ট্যাটাস প্রেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।